পার্শ্ব শিক্ষকরা দীর্ঘ 20-22 বছরের বঞ্চনা থেকে মুক্তি পেতে বারংবার মাননীয়ার নিকট আবেদন নিবেদন করেছেন, কিন্তু না, মাননীয়ার নিকট এই আবেদন নিবেদন কোনো গ্রাহ্য হলো না। মাননীয়া নিজেই 2009 সালে ধর্মতলায় দাঁড়িয়ে বলেছিলেন যে দিল্লির একজন পার্শ্ব শিক্ষক যা বেতন পান তার থেকে অনেক কম বেতনে পশ্চিমবাংলার পার্শ্ব শিক্ষকদের দিয়ে কাজ করানো হচ্ছে। তারা আধপেটা খেয়ে স্কুলে পড়াতে যান, কিন্তু তিনি ক্ষমতায় আসার পরে সেই দিল্লির পার্শ্ব শিক্ষকদের সঙ্গে পশ্চিমবাংলার পার্শ্ব শিক্ষকদের বেতনের ফারাক করে দিলেন প্রায় 5 গুণেরও বেশি। বর্তমানে দিল্লির একজন পার্শ্ব শিক্ষক মাসে পান 50,000-এর কাছাকাছি বেতন, আর পশ্চিমবাংলার পার্শ্ব শিক্ষকরা মাত্র প্রাথমিকে পান 10,000 এবং উচ্চ প্রাথমিকে পান 13,000 টাকার মতো বেতন। দিনের পর দিন শোষিত ও বঞ্চিত পার্শ্ব শিক্ষকরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে 23শে মার্চ রবিবার শ্রমিক ভবনে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক সংগঠনের ব্যানারে এক কনভেনশনের আয়োজন করেন। এই কনভেনশন থেকে দাবি আদায়ের জন্য সোচ্চার হয়ে বৃহত্তর আন্দোলনে নামার শপথ নিলেন পার্শ্ব শিক্ষকরা। এদিন কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক কুমার গাঙ্গুলি মহাশয় এবং আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বলেন, দীর্ঘদিন ধরে যারা পার্শ্ব শিক্ষক হিসেবে কর্মরত আছেন তারা চূড়ান্তভাবে শোষিত ও বঞ্চিত। এটা এক ধরনের দাসত্ব বলা চলে। সরকার সংবিধান বিরোধী কাজ করে চলেছে, যেটা কোনো মতেই মেনে নেওয়া সম্ভব নয়। পার্শ্ব শিক্ষকদের এই দুর্দশা থেকে কিভাবে মুক্তি মিলবে, পার্শ্ব শিক্ষকদের কিভাবে এই শোষণ থেকে মুক্তি পাওয়া যাবে, তার মূল্যবান বক্তব্য বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের মুখ থেকে আপনারা শুনতে থাকুন। বন্ধুবর শ্রী অম্বিকেশ মহাপাত্র এবং অন্যান্য যারা এসছেন গণ্যমান্য ব্যক্তি এবং বক্তারা, এবং আমার সামনে শিক্ষক সম্প্রদায়ের যারা প্রতিনিধিত্ব করছেন। পার্শ্ব শিক্ষক বলে কিছু হয় না, সবাই শিক্ষক। তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন দিয়ে তাদের ডাকা সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলন, এই যে কনভেনশন, গণকনভেনশন, এতে সামিল হতে পেরে আমি নিজে বেশ আনন্দিত এবং আপ্লুত। আমি গোড়াতে এই শিক্ষকদের ব্যাপারে কিছু কথা বলার আগে আমি একটা কথা বলে নিতে চাই যে আমার সেই পরিচয়টা তো অনেকে আপনারা জানেন না। আমাকে সবাই বিচারপতি হিসেবেই চেনেন, কিন্তু আমি বিচারপতি হওয়ার আগে আমিও শিক্ষক ছিলাম। আমি আমাদের লোকালয়ে যে স্কুলটি আছে, খুবই ভালো স্কুল ছিল তখন, এখন তার অবস্থা অনেকটা সঙ্গীন। সেই স্কুলে শিক্ষকতা করিয়েছি 2 বছর, যে স্কুলে আমি পড়েওছি। এবং তখনকার দিনের শিক্ষকদের মধ্যে যে ধরনের বৈষম্য এখন উপস্থিত হয়েছে, বৈষম্য এবং অর্থনৈতিক শোষণ, সেটা কিন্তু ছিল না। আমি শিক্ষকতা করেছি 1969 সাল থেকে 1971-72 অবধি। সেই সময় কিন্তু শিক্ষকদের একটা সামাজিক মর্যাদা এবং তাদের রাস্তায় এত নামতে হতো না, তাদের দাবি দেওয়া, ন্যায্য দাবি দেওয়ার ভিত্তিতে। আজকে যেটা হচ্ছে, এটার কিন্তু একটা ঐতিহাসিক কারণ আছে। আপনারা দেখবেন পৃথিবীর প্রতি জায়গায় যেখানেই স্বৈরাচারী শাসক নিজেদের শাসন ক্ষমতা কায়েম করেছে, যে কোনো জায়গায়, এটা ইতিহাসের শিক্ষা, সেখানেই কিন্তু তাদের প্রথম আক্রমণের স্থল হয়েছে শিক্ষা ব্যবস্থা। আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আজকে বিকিয়ে গেছে। আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার হাল অত্যন্ত করুণ, অত্যন্ত নিম্নমানের এবং প্রায় ভঙ্গুর, ভেঙে পড়েছে।
আদালতে মামলা করা ছাড়া, মানে আদালতে মামলা শিক্ষক সমাজ থেকে তার যারা আছেন তারা যাচ্ছেন করছেন, কিংবা যারা শিক্ষক হওয়ার জন্য পরীক্ষা দিয়েছেন তারা যাচ্ছেন। আদালতে কেউ শুধু শুধু যান না, শখ করে কেউ আদালতে যান না, কিন্তু সেখানে গিয়েও ঠিক সুরাহা সেরকম হয়তো মেলেনি, হয়তো কবে মিলবে। কিন্তু শিক্ষা ব্যবস্থায় পশ্চিমবঙ্গ সরকারের যে পুরো শিক্ষা ব্যবস্থার প্রতি পশ্চিমবঙ্গ সরকারের যে তাদের যে অভিপ্রায় বা তাদের যে রীতিনীতি, সেটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে প্রত্যেককে অত্যন্ত লজ্জা দেয়। পশ্চিমবঙ্গ একসময় শিক্ষায় ভারতবর্ষের মধ্যে সর্বাগ্র স্থান অধিকার করেছিল, তো সে অবস্থা আজকে নেই। পশ্চিমবঙ্গের সাধারণ ছেলেমেয়েরা তারা কার কাছে শিক্ষা নেবে? এই সমস্ত যে সমস্ত কাগজে যে সমস্ত লেখা দেখি পড়ি, দুর্নীতিগ্রস্ত লোক যারা অর্থের বিনিময়ে বিভিন্ন সুপারিশের বিনিময়ে চাকরি পেয়েছেন, তারা কি কোনোদিন শিক্ষক হতে পারেন? এই প্রশ্ন সবার মনেই জাগে, আজকের ছাত্র সমাজের মনেও জাগে এবং জাগছে। এই সুরাহা কি সেটা তো আমরা জানি না। আমরা চেষ্টা করছি একটাই সুরাহা, এর বিরুদ্ধে লড়াই করা, সংগ্রামে নামা। আর এই পার্শ্ব শিক্ষকদের কথা বলতে গিয়ে বলতে হচ্ছে, এই 44,000 পার্শ্ব শিক্ষক আছেন সারা পশ্চিমবঙ্গে, প্রাইমারি এবং আপার প্রাইমারি মিলিয়ে। এবং আজকের দিনে এদের মাইনে, যারা প্রাইমারিতে পড়ান তাদের মাইনে 10,000 টাকা, আর আপার প্রাইমারিতে যারা পড়ান তাদের মাইনে 13,000 টাকা। এবং মাইনে বাড়ার কোনো লক্ষণ নেই। এবার মাইনে বার্ষিক 3% ইনক্রিমেন্ট হয়, কোনো স্কেল নেই, কিচ্ছু নেই। এবং 60 বছর অবধি এদের যে চাকরির স্থিরতা, সেটা বামফ্রন্ট আমলে হয়েছিল, এই সরকার সেটা করেনি। এবং 60 বছর অবধি এদের যে চাকরির স্থিরতা আছে, এই 10,000 টাকা মাইনে বেড়ে বেড়ে হয়তো 10,500 টাকা হবে কি 11,000 টাকা হবে। আজকের দিনে সেটা সম্পূর্ণ অপ্রতুল। সেখানে একজন রেগুলার টিচার মাইনে পাচ্ছেন, যেখানে প্রাইমারি টিচার পাচ্ছেন 10,000, রেগুলার টিচার পাচ্ছেন 35,000। ঠিক বলছি তো? যেখানে প্রাইমারি টিচার, আপার প্রাইমারিতে একজন টিচার পাচ্ছেন 13,000 পার্শ্ব শিক্ষক, সেখানে যারা রেগুলারে অ্যাপয়েন্টেড হচ্ছেন মানে স্কেল অনুযায়ী পাচ্ছেন 45,000। কিন্তু এই যে বৈষম্য, এই বৈষম্য সম্পূর্ণভাবে অসাংবিধানিক। আমাদের সংবিধানে একটা কথা আছে, এর উপর সুপ্রিম কোর্ট অনেকবার রায়ও দিয়েছে, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, সম কাজে সম বেতন। আজকে এনারা এই যে কাজ করছেন পার্শ্ব শিক্ষকরা, তাদের সঙ্গে যারা ঠিকভাবে নিযুক্ত হয়েছেন শিক্ষক পদে, তাদের কাজের কোনো ফারাক নেই, কিন্তু মাইনে তারা 1/3 কম মাইনে পেয়ে তাদের সেই একই কাজ করতে হচ্ছে। এটা একটা চরম অর্থনৈতিক অসাম্য এবং শোষণ। এবং এই শোষণ করছে কে? শাসক দল। এই শোষণ করছে রাষ্ট্র। রাষ্ট্র যেখানে শোষণ বন্ধ করার অঙ্গীকার নিয়ে তারা ক্ষমতায় আসে, রাষ্ট্র যখন ক্ষমতায় আসে, যখন যে কোনো দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন, তাদের প্রথম কাজ হয় সংবিধানের অধিকার, আমাদের যে অধিকার আছে সেই অধিকার রক্ষার দায়িত্ব নিয়ে তারা আসনে বসেন, শাসন যন্ত্রতে তারা শাসনে তারা পদক্ষেপ করেন। এবং সংবিধানের প্রথম কথা হচ্ছে শোষণ মুক্ত সমাজ গঠনের কথা। সংবিধানের প্রস্তাবনায় আমরা, আপনারা জানেন যে বলা হয়েছে জাস্টিস মানে শুধু সোশ্যাল জাস্টিস বা পলিটিক্যাল জাস্টিস নয়, ইকোনমিক জাস্টিস, অর্থনৈতিক সাম্য, এর ওপর জোর দেওয়া হয়েছে। সংবিধানের ছত্রে ছত্রে অর্থনৈতিক সাম্যের জোর দেওয়া হয়েছে, অসাম্যের বিরুদ্ধে কথা বলা হয়েছে।
এই সাংবিধানিক অধিকার কোনো রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার কিন্তু দেয়নি। তাদের দায়িত্ব, সাংবিধানিক গুরু দায়িত্ব হচ্ছে এই সাংবিধানিক অধিকারকে রক্ষা করা। এখানে রক্ষার পরিবর্তে তারা সাংবিধানিক অধিকার আমাদের যেটা আছে সেটাকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করছে। কোনো সাংবিধানিক রীতিনীতিতেই বলে না যে একজন পার্শ্ব শিক্ষক 10,000 টাকা মাইনে পাবেন, আর একজন যিনি শিক্ষক নিযুক্ত হচ্ছেন তিনি 35,000 টাকা মাইনে পাবেন। এটা কোনো সাংবিধানিক রীতিনীতিতে এটা কিছুতেই মানে এটাকে সাংবিধানিক দিক থেকে এটা শুদ্ধ বলা যায় না। আপনারা যদি আদালতে যান সমকাজের সমবেতনের জন্যে, তাহলে আদালতে আপনারা সুরাহা পেতে বাধ্য। আদালতের পথটা অত সোজা নয়, আমি আদালতে যেতে বলছি না। আন্দোলন করুন, কিন্তু আদালতে হয়তো আপনাদের যেতেই হবে, নাহলে এই সরকারকে আন্দোলনের মাধ্যমে বাধ্য করা খুব শক্ত। এই সরকারের গণ আন্দোলনের প্রতি কোনো শ্রদ্ধা নেই। গণ আন্দোলনে যারা যান তাদের নানা রকমের তাদের ওপর অত্যাচার হয়, পুলিশ লেলিয়ে দেওয়া হয় এবং তাদের গণ আন্দোলনকে খতম করার জন্য নানা রকম প্রলোভন দেখিয়ে কিছু লোককে ভাগিয়ে নিয়ে যাওয়া হয়। সরকার এই ধরনের কাজে লিপ্ত। একটি ব্যাপার নয়, বিভিন্ন গণ আন্দোলনে তারা এই কাজ করে থাকে। এবং সবথেকে বড় কথা, রিটায়ারমেন্টের পর তাদের কোনো বেনিফিট নেই। তারা খালি একটা বোধহয় এখন চালু করেছেন, একটা গ্র্যাচুইটি পাবেন, কিন্তু পেনশন নেই, কোনো মেডিকেল বেনিফিট নেই, কোনো লিভ বেনিফিট নেই, কোনো চাইল্ড কেয়ার ফ্যাসিলিটি নেই, কোনো অ্যাকুমুলেশন অফ মেডিকেল লিভ নেই, কিচ্ছু নেই। যারা 60 বছর যখন পাবেন তারা কিছুই পাবেন না। তারা কিছু ওই একটি বোধহয় 5 লক্ষ টাকার একটা গ্র্যাচুইটির অনুদান আছে। আজকে 5 লক্ষ টাকার দাম বিশেষ কিছুই নয়, সেটা ছাড়া কিছুই তারা পাবেন না। এই অমানবিক মানে যে তাদের চাকরির শর্তাবলী, কিন্তু শর্তাবলী না বলে বলা হয় চাকরির ব্যাপারে তাদের এই যে তাদের উপরে যে শোষণের শর্তাবলী, এই শোষণের শর্তাবলী সরকারের দ্বারা যেটা চালু হয়েছে, এর বিরুদ্ধে আন্দোলন করতেই হবে। এর বিরুদ্ধে আপনারা আদালতে যেতে পারেন, কারণ এটা আপনাদের সাংবিধানিক অধিকার। সুপ্রিম কোর্ট বলেছে সমকাজে সমবেতন হচ্ছে আমাদের সংবিধানে যে 14 নম্বর অনুচ্ছেদে সবার সমান আইনের অধিকার আছে, সেই অধিকারের সমপর্যায় পড়ে। আপনারা যদি দেখাতে পারেন যে আপনারা এক কাজ করেন অন্য শিক্ষকের সঙ্গে, এবং আমার মনে কোনো সন্দেহ নেই যে আপনারা সেই একই কাজ করছেন, তাহলে আপনাদের কিন্তু সমবেতন থেকে আপনাদের বঞ্চিত করতে সরকার পারে না সংবিধান অনুযায়ী। আপনারা যে লড়াই করছেন এটা শুধু গণতান্ত্রিক লড়াই নয়, এটা গণতান্ত্রিক আন্দোলন, সাংবিধানিক রীতিনীতির ওপর ভিত্তি করে এই আন্দোলন। এই আন্দোলনের প্রতি আমার সম্পূর্ণ সমর্থন আছে, কিন্তু এই সরকারকে আপনাদের যে আন্দোলনের দাবি দেওয়া সেটা মানা। এই সরকারের অন্য সমস্ত ব্যাপারে টাকা খরচা করার মানে তাদের টাকা খরচা করার ব্যাপারে তারা উদারহস্ত। ক্লাবকে পুজো করার ব্যাপারে তারা টাকা দেন। এটার কি মানে হয়? আগে কি পুজো হতো না? এই সরকার আসার আগে সরকার গোড়ার দিকে দিতেন না, পরে শুরু করেছে। তার আগে কি আমাদের সারা ভারতবর্ষে সারা পশ্চিমবঙ্গে দুর্গোৎসব হতো না? তারা এইতে খরচা করবেন, তারা নানা বিনোদনে খরচা করবেন, পুজোর কার্নিভালে খরচা করবেন, সব বড় বড় কথা। যে বিনোদন যেটা সম্পূর্ণ নন প্রোডাক্টিভ খরচা, যে খরচায় সমাজের কোনো কাজে লাগে না, সেই পয়সা তারা ব্যয় করতে তারা মুক্ত হস্ত। যেখানে শিক্ষকদের একটা সাধারণ খেয়ে পড়ে থাকার মতো একটা জীবিকা, সেই জীবিকা দিতে তাদের ভীষণ অনীহা। কারণ শিক্ষাকে তারা অত্যন্ত, শিক্ষার ব্যাপারটা তাদের কাছে একবারে তাদের বিষয় সদৃশ্য। তারা চায় না মানুষের শিক্ষা পাক।
যত মানুষ অজ্ঞ থাকবে তত তাদের রমরমা হবে। এটাই তারা চায়। এটা সমস্ত সামন্ততান্ত্রিক সরকারের একমাত্র উদ্দেশ্য। কি কেন্দ্রীয় সরকার, কি রাজ্য সরকার, দুটোরই একই উদ্দেশ্য, শিক্ষা ব্যাপারটা জোলো করে দাও, শিক্ষকদের কাজের মধ্যে যাতে না ঢোকে, তাদের এমন মাইনে দাও যাতে তারা পড়ানোর মধ্যে না ঢুকে, তারা কোনোরকম করে স্কুলে আসে চলে যায়। কিন্তু সত্যিকারের শিক্ষা শিক্ষকদের কাছ থেকেই তো আমরা পেয়েছি। শিক্ষকরাই তো জাতির মেরুদণ্ড, তারাই তো জাতির চোখ খুলে দেবে অন্যায় অনাচারের বিরুদ্ধে। এবং শিক্ষকরা সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, তাদের এইভাবে অবহেলা করা একটা পাপ, একটা মহান। এই যে রাজ্য সরকার চলছে দুর্নীতিতে নিমজ্জিত এবং নানা পাপ কার্যে লিপ্ত, এর অন্যতম পাপ হচ্ছে শিক্ষকদের বঞ্চিত করা। এর বিরুদ্ধে আপনারা আন্দোলনে গর্জে উঠুন। আমার পক্ষে যতটা সম্ভব সাহায্য করার আমি করব, আগেও এসেছি, ভবিষ্যতে ভালো। এবং আপনার আন্দোলনের আমি আশা করব আপনারা সুফল পাবেন। আন্দোলনে আপনাদের যে সমস্যা তার সুরা হবে, একদিন সুদিন আসবে। ধন্যবাদ।